পালিয়ে সোজা ফুপির ঘরে আসলাম, এই আশায় যে ফুপা ঘরে আছে আর আমাকে শ্রাবণের হাত থেকে বাঁচিয়ে নেবে। কিন্তু ফুপা ঘরে নেই, হয়তো ড্রয়িং রুমে গিয়েছে ভেবেই আমি সে পথে পা বাড়ালাম। তখনই শ্রাবণ এসে দরজায় হাজির। আমার দিকে তাকিয়ে বিজয়ের হাসি হেসে বললেন, এবার কোথায় পালাবি? আমি এদিক ওদিক তাকিয়ে দৌড়ে ওয়াশরুমের ভেতরে ঢুকবো, তখনই শ্রাবণ পেছন থেকে আমার চুলের মুঠি ধরলেন। আমার ব্যথা লাগেনি, তাও আমি চিৎকার করে উঠলাম। উনি আমাকে নিজের দিকে ঘুরিয়ে শয়তানি হাসি দিয়ে বললেন, কর, আরও চিৎকার কর, আমিও দেখি আজ তোকে কে বাঁচাই। প্ল্যান এতে তো কোনো কাজ হলো না, এবার প্ল্যান বি অ্যাপ্লাই করা যাক ভেবেই আমি চিৎকার থামিয়ে হি করে হাসতে হাসতে বললাম, শোনো না শ্রাবণ ভাইয়া, তুমি না অনেক ভালো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ, আসো তোমাকে একটা চুম্মা দিই। চুমু দেওয়ার জন্য আমি মুখটা ওনার দিকে এগিয়ে নিতেই উনি আমার চুল ছড়ে দিয়ে গলা চেপে ধরে আমাকে নিয়ে কয়েক ধাপ পিছিয়ে আসলেন। আমার পিঠটা দেয়ালে ঠেকে গেল। আমি ওনার অন্য হাতে থাকা তরকারির বাটিটার দিকে তাকিয়ে ঠকিলাম, আর শ্রাবণ আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে পড়লেন, তুই কি ভেবেছিস এসব সিলি ট্রিক্সে আমার হাত থেকে বাঁচতে পারবি? নেভার। প্ল্যান বিতেও কাজ হচ্ছে না দেখে আমি দ্রুত প্ল্যান সি অ্যাপ্লাই করলাম। প্ল্যানটা এমন, উনি আমার গলা চেপে ধরেছেন, তাই আমার শ্বাসকষ্ট শুরু হয়েছে। চোখ উল্টিয়ে জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে আমি শরীরের ভারটা ছেড়ে দিলাম, অর্থাৎ আমি অজ্ঞান হয়ে গিয়েছি। শ্রাবণ আমার গলা ছেড়ে দিয়ে এক হাতেই আগলে নিলেন আমাকে, ব্যস্ত কণ্ঠে বললেন, এই কি হলো তোর, চোখ খোল। আমি ওনার বুকে মাথা রেখে আরও গলে গলে পড়তে লাগলাম। উনি আমাকে বিছানা পর্যন্ত টেনে নিয়ে এসে তরকারির বাটিটা বিছানায় রাখলেন, তারপর দুই হাতে আমাকে ধরে বিছানায় শুয়ে দিলেন। আমার দিকে ঝুঁকিয়ে আমার গালে ছোট্ট ছোট্ট থাপ্পড় দিয়ে আমাকে ডাকতে লাগলেন। আমি মনে মনে বলছি, কত ডাকবি ডাক, আজকে আমার আর জ্ঞান ফিরছে না রে। তারপর আমি কেবল একটু ঘুমানোর প্ল্যান করছিলাম, তখনই শ্রাবণ আমার নাক চেপে ধরলেন। কয়েক সেকেন্ড পর বাধ্য হয়ে মুখ খুলতে হলো আমাকে, তাও চোখ খুললাম না আমি, কিন্তু বদমাইশের ঝাড়টা আমার মুখটাও চেপে ধরলেন। উনি কি আমাকে খুন করতে চাইছেন নাকি? আতঙ্কিত হয়ে আমি ফট করে চোখ খুললাম। শ্রাবণ বাঁকা হেসে আমার নাক মুখ ছেড়ে দিয়ে বললেন, জ্ঞান ফিরল? আমি ততক্ষণে প্ল্যান ডি ভেবে নিয়েছি। ওনার দিকে তাকিয়ে দুঃখী দুঃখী মুখ করে বললাম, আমি কোথায়, আমি কে? ভুলে গিয়েছিস? কোনো ব্যাপার না, আবার সব মনে করে দিচ্ছি, দাঁড়া। বলেই শ্রাবণ আমার দুই হাত ওনার এক হাতে দিয়ে ধরে তরকারির বাটিটা আমার মুখের উপর দিয়ে দিলেন। তারপর আমার হাত ছেড়ে দিয়ে বললেন, এবার বল আমি কে? তরকারির ঝোল চোখে যাওয়ার ভয়ে আমি চোখ খিচে বন্ধ করে আছি। কোনো রকম উঠে বসে রাগে বোম হয়ে বললাম, তুই একটা বেঈমান, বদমাইশ কুত্তা এবং ধবল রকি। শ্রাবণ তরকারির বাটিটা টুপির মতো করে আমার মাথায় পরিয়ে দিয়ে বললেন, আমি শ্রাবণ, শাহরিয়া শ্রাবণ, নামটা মনে রাখবি। আমি ফুঁসে উঠে দুই হাতে বেডশিট খামচে ধরে বললাম, তুই শ্রাবণ হলে আমিও জুই, আমার নামটাও মনে রাখবি। শ্রাবণ কিছু বললেন না, শুধু পিস্তলার খ্যাচ খ্যাচ শব্দ হলো দু তিনবার। উনি কি আমার এমন অবস্থায় পিক তুলছেন নাকি? আমি রেগে গিয়ে মাথা থেকে বাটিটা নিয়ে আন্দাজে ওনার দিকে ছুঁড়ে মারলাম। ঝনঝন শব্দে কাচের বাটিটা ভেঙে গেল। আমি বিছানা থেকে নেমে বললাম, দাঁড়াও, চোখটা শুধু পরিষ্কার করে নেই, তারপর দেখো না তোমার কি হাল করি আমি। শ্রাবণ কিছু বললেন না, মনে হয় রুম থেকে চলে গিয়েছেন। আমিও অন্ধের মতো দুই হাত সামনে রেখে আন্দাজে পা ফেলে দরজার দিকে এগোতে গিয়ে খ্যাচ করে পায়ে কিছু ঢুকে গেল। নিচু হয়ে পায়ে হাত দিতেই বুঝতে পারলাম কাঁচ লেগে পা কেটে গিয়েছে। কাঁচের টুকরোটা এক টানে পা থেকে তুলে ফুপিকে ডাকতে লাগলাম, কিন্তু কেউ আসছে না। ফুপি তো তখন বলেই দিল যা খুশি করতে, ফুপি আর আমাদের আটকাতে আসবে না। এখন এখন আমার কি হবে? আমি পা চেপে ধরে মেঝেতে বসে জোরে জোরে ফুপিকে ডাকছিলাম। তখন কুলসুম রুমে এসে আমার অবস্থা দেখে চেঁচিয়ে উঠে বলল, ও খালাম্মা, দেখা যান জুই আফার কি হয়েছে।
আমিও চেঁচিয়ে উঠে বললাম, এমসি তাড়াতাড়ি চোখ মুছে দে আমার। প্রায় 1 ঘন্টা গোসল করার পর আমি সাদা প্যান্ট আর হলুদ ফতুয়া পরে খোঁড়াতে খোঁড়াতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম। তরকারি লেগে ফুপির বেডশিটটা নোংরা হয়ে গিয়েছিল। ফুপি নোংরা বেডশিট তুলে পরিষ্কার বেডশিট ফেলেছে। তৌসি আর রকি সোফায় বসে তুলো গজ ঠিক করছিল। আমাকে বের হতে দেখে রকি উঠে আসলো, আমার হাত ধরে বলল, দেখি পা ভেজাওনি তো? ভেজাতে চায়নি, তাও ভিজে গিয়েছে। আমার কথা শুনে রকি নিচু হয়ে আমার পায়ের তালু দেখে বলল, এখনো রক্ত পড়ছে? পায়ে প্রেসার দেওয়া যাবে না, বসবে চলো। আমি সোফার হ্যান্ডেলে ভেজা টাওয়াল রেখে তৌসির পাশে বসলাম আর রকি নিচে। ফুপি চিন্তিত হয়ে আমার পায়ের দিকে তাকিয়ে রকিকে বলল, দেখো তো বাবা, সেলাই টেলাই দেওয়া লাগবে কিনা। রকি স্যাভলনি তুলে ডুবিয়ে বলল, সেলাই দিলে ঘাটা আর্লি শুকিয়ে যাবে, কিন্তু ও কি সেলাই দিয়ে নিবে? আমি ফার্স্ট এইড বক্স হাতে নিয়ে রকির দিকে তাক করে বললাম, খবরদার আমার উপর ডক্টরে করতে আসলে কিন্তু এটা দিয়ে তোমার মাথা ফাটিয়ে দিব আমি। রকি আমাকে ধমক দিয়ে বলল, চুপ করো তুমি, এত দুষ্টুমি কেন করা লাগে তোমার? একটু শান্ত হয়ে থাকা যায় না? ধমক খেয়ে আমি কান্না মুখ করে বললাম, আমার কি দোষ? শ্রাবণ ভাই তো আগে আমার মুখে পানি দিল। রকি আমার পায়ে তুলো ঠেকিয়ে বলল, শ্রাবণ ভাইয়া যা করবে তোমারও তাই করা লাগবে? শ্রাবণ ভাইয়া তোমার বড় না? সবসময় কেন শ্রাবণ ভাইয়াকে বিরক্ত করো? আমি ভ্রু কুচকে বললাম, আমি বিরক্ত করি? আমি? আমার মতো গুড গার্ল বাংলাদেশে দুটো নেই, আর তুমি আমাকে বারবার দোষ। আমার কথার মাঝে তৌসি বলল, থাম ভাই, এসব গাঁজাখুরি গল্প আমরা বহুত শুনেছি, আর শুনতে ইচ্ছে করছে না। আমি মুখ ফুলিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর বললাম, ওকে ফাইন, আমি আর কথাই বলবো না কারোর সাথে। রকি চোখ গরম করে তাকিয়ে বলল, নড়ছো কেন এত? আমি অন্যদিকে মুখ করে বললাম, কথা বলবো না তোমার সাথে। কিন্তু তারপরই আমার একটা কথা মনে পড়ে গেল, যেটা বলা খুবই জরুরি। তাই আমতা আমতা করে বললাম, মানে আমি তো নড়ছি না, এটা কি করে দিচ্ছ? ব্যথা লাগছে তো। আচ্ছা শোনো, বিয়ারের বোতলটা কোথায় রেখেছো? রকি এক নজর আমার দিকে তাকিয়ে তৌসিকে বলল, গজ দাও। তৌসি গজটা এগিয়ে দিয়ে ফুপিকে বলল, আম্মু, আমি কি দেখে আসবো ভাইয়া কি করছে? ফুপি গম্ভীর মুখ করে বলল, না, তুই গিয়ে দেখ কুলসুমের হলো কি না, না হলে ওর সাথে লেগে একটু পরিষ্কার কর গিয়ে। আমি ভ্রুকুচকে বললাম, কি পরিষ্কার করা লাগবে? তৌসি উঠে দাঁড়িয়ে বলল, কি আবার ড্রয়িং রুম, চল তুই পরিষ্কার করবি। সবাই চলে গিয়েছে? ফুপি আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, রাত হচ্ছে দেখে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি সবাইকে। এখন তোরা কয়েকজন খেলে কাজগুলো একমুখো হবে। আম্মু শোনো, আমি কিন্তু থালা বাসন ধুতে পারবো না। তৌসির কথা শুনে ফুপি বলল, তুই তাহলে ড্রয়িং রুমটা মুছে দে। কুলসুম একা কত কাজ করবে? সারাদিন মেয়েটা দুদণ্ড বসার সময় পায়নি। তৌসির কথা হলো সে কোনো কাজই করবে না, কিন্তু ফুপা রুমে এসে কুলসুমকে হেল্প করতে বলায় তৌসি আর না বলতে পারল না। থুমরাতে থুমরাতে কাজ করতে গেল। ফুপা এসে তৌসির জায়গায় বসে ফুপিকে বলল, আমাকে 1 কাপ চা দাও তো। ফুপি রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, এই সময় চা খেতে হবে না, রুটি খাবে, আসো। রকি, তুমিও আসো বাবা। ফুপা ফুপি চলে গেল। রুমে শুধু আমি আর রকি। এখনো ব্যান্ডেজ করা হয়নি দেখে আমি বিরক্ত হয়ে বললাম, হয়নি এখনো? আর কত সময় লাগবে বাল? রকি আমার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, দিন দিন তুমি খুবই অভদ্র হয়ে যাচ্ছ, এরকম করলে কিন্তু আমার হাতে মার খাবে তুমি। আমি রকির চুলগুলো 2 হাতে এলোমেলো করে দিয়ে বললাম, তুমি আমাকে মারতে পারবেই না। রকি ঘাড় কাত করে কয়েক সেকেন্ড রাগী চোখে তাকিয়ে থাকলো আমার দিকে, তারপর হেসে দিয়ে মেঝে থেকে উঠে আমার পাশে বসলো। আমার কুকুরে কামড়ানো হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমার কথা মন দিয়ে শোনো, আজ থেকে আগামী 7 দিন কোনো খেলাধুলা নয়, কোনো দৌড়াদৌড়ি নয়, কোনো দুষ্টুমি নয়, ফুল বেড রেস্ট থাকবা, না হলে কিন্তু পায়ে ইনফেকশন হয়ে যাবে।
এমনিতেই ক্ষত শুকাতে সময় লাগে তোমার। হাতের কি অবস্থা দেখেছো? এরকম অবহেলা করলে হাত ঠিক হবে? ব্যথা করছে না এখানে? বলেই রকি আমার হাতে চাপ দিল। ব্যথা পেয়ে আমি মৃদু আর্তনাদ করে উঠল। রকি আমার হাতে ব্যান্ডেজ করতে করতে বলল, এবছর তোমার বার্থডে রেজুলেশন হবে নিজের যত্ন নেওয়া আর মন দিয়ে পড়াশোনা করা। ওকে? আমি একটা হাঁচি ফেলে বললাম, না, এবছর আমার রেজুলেশন হবে ঝাঁটা চুলির মতো সুন্দর হওয়া। প্রতিদিন পার্লারে গিয়ে ওর মতো ফর্সা হয়ে যাব আমি। রকি মৃদু হেসে বলল, এমনিতেই সুন্দরের টিপ্পা, আরও কত সুন্দর হতে চাও? যত সব আজাইরা বুদ্ধি কই থেকে যে আসে তোমার মাথায়। আমি যেটা বললাম সেটা করবা। নেক্সট টাইম যেন তোমার শরীরে আর কাটা ফাটার ব্যান্ডেজ করে দিতে না হয়। আমার কথা কি বোঝা গিয়েছে? আমি আবার হাঁচি ফেলে বললাম, ইয়েস স্যার। রকি চিন্তিত হয়ে আমার গালে হাত রেখে বলল, তোমার মনে হয় ঠান্ডা লেগে গিয়েছে। এতক্ষণ ধরে গোসল করা ঠিক হয়নি। তখনই দরজার দিক থেকে শ্রাবণের গম্ভীর কণ্ঠ শুনতে পেলাম। কি হচ্ছে এখানে? রকি, কি করছো তুমি? রকি আমার গাল থেকে হাত সরিয়ে অপ্রস্তুত ভঙ্গিতে বলল, কিছু না, মানে ঝুইকে ব্যান্ডেজ করে দিচ্ছিলাম। শ্রাবণ ধপধপ করে হেঁটে এসে আমাদের সামনে দাঁড়ালেন। কালো ট্রাউজার, কালো টি শার্ট আর ভেজা চুলে ওনাকে যা সুন্দর লাগছে। আমি তো হাঁ করে তাকিয়ে আছি, মানে ক্রাশ খাচ্ছি আর কি। শ্রাবণ কেমন রাগে রাগে চোখে রকিকে আগা মাথা দেখে নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, কতগুলো কেটেছে দেখি। আমার অবস্থা এখন এমন, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। আমার কোনো নড়াচড়া না দেখে উনি আবার বললেন। দেখাতে বলছি তো। আমি ওনার দিকে তাকিয়ে থেকেই পাটা ওনার পেট বরাবর তুলে ধরলাম। রকি আমার পা ধরে নিচে নামিয়ে দিয়ে বলল। আরে এরকম করে কেউ পায়ে ব্যথা পাবা তো। রকির কথা শুনে আমার ঘোর ভাঙল। রকি শ্রাবণের দিকে তাকিয়ে বলল, অনেকখানি কেটে গিয়েছে, 10-15 দিন ভালো হবে কিনা সন্দেহ। ওর তো ক্ষত শুকাতে চায় না। শুকাবে কি করে? সারাক্ষণ খালি মিষ্টি খাবার খাবে। এই শোনো, তোমাকে বেশি বেশি লেবু খেতে হবে। আর রকির কথার মাঝে শ্রাবণ গম্ভীর মুখ করে বললেন। আম্মু তোমাকে খেতে রাখছে, যাও। রকি একটু ইতস্তত করে বলল, তোমরা আবার ঝগড়া মারামারি করবা না তো? জুইকে কিছু বলো না, হ্যাঁ? ওর শরীরটা কিন্তু খারাপ। শ্রাবণ কিছু বললেন না, শুধু শক্ত মুখ করে তাকিয়ে আছেন আমার দিকে। রকির যেতে ইচ্ছে করছিল না, কিন্তু শ্রাবণের হাবভাব দেখে থাকার সাহসও মনে হয় পাচ্ছিল না, তাই চলে গেল। রকি যেতেই আমি শ্রাবণের দিকে তাকিয়ে বললাম, মুখে কি ক্রিম লাগিয়েছো বলো তো, এত চকচক করছে কেন? শ্রাবণ ট্রাউজারের পকেট থেকে হাত বের করে বিছানায় গিয়ে বসলেন। মেঝেতে পড়ে থাকা রক্তমাখা তুলোগুলোর দিকে তাকিয়ে বললেন। হাঁটা চলা কম করবি। তারপর আমার দিকে তাকিয়ে একটু নরম কণ্ঠে বললেন। বেশি ব্যথা করছে? আমি চোখ দুটো ছোট ছোট করে ওনাকে পর্যবেক্ষণ করছি। ভাবছি, উনি কি কাল রাতের মতো আবার আমার সাথে বেইমানি করতে এসেছেন? আমি জানি উনি 1 নম্বরের খারাপ একটা ছেলে, তারপরও কেন যেন খারাপ মনে হয় না। কেন মনে হয় না সেটাই বোঝার চেষ্টা করছি। শ্রাবণ আবার বললেন। চুপ করে আছিস কেন? আমি ভ্রুকুচকে বললাম, তুমি কি আমাকে কথা বলতে বলছো? আমি না বললে কথা বলবি না? ওনার কথাটা আমার কাছে কঠিন লাগায় বললাম, কঠিন কথা বুঝি না আমি, আমার সাথে সহজ করে কথা বলবা। কালকের মতো ঠকানোর ধান্দা থাকলে যেতে পারো। তোমার মতো খারাপ লোকের সাথে কথা বলতে বইয়ে গেছে আমার। শ্রাবণ বিছানা থেকে উঠে এসে আমার পাশে বসে জিজ্ঞেস করলেন, এই রকি কবে থেকে তোর বয়ফ্রেন্ড? আমি স্যাভলনের বোতলটা নিয়ে চাকাতে চাকাতে বললাম, অনেক দিন থেকে, ঠিক কোন দিন আমার মনে নেই। শ্রাবণ আমার হাত থেকে স্যাভলনের বোতলটা কেড়ে নিয়ে বললেন, সত্যিকারের বয়ফ্রেন্ড নাকি মিছিমিছি? মিছিমিছি হবে কেন, সত্যিকারেরই। শ্রাবণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললেন। তুই বলবি আর আমি বিশ্বাস করব? রকি কোথায় মেডিকেল স্টুডেন্ট আর তুই অশিক্ষিত মহিলা। হি অ্যান্ড ইউ নো ম্যাচিং। আমি দাঁত কেলিয়ে বললাম, তাতে কি, তুমি আর ঝাড়া চুলেও তো নো ম্যাচিং। তুমি কোথায় বিদেশ থেকে পড়াশোনা করে? আমার কথা শুনে উনি মনে হয় রাগ করছেন, তাই কথা পাল্টাতে আমি ওনার দিকে একটু চেপে বসে বললাম, এই
তোমার গা থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে। এটা কোন পারফিউম গো? আমাকে একটু দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আচ্ছা, বাসায় থাকলেও তুমি পারফিউম লাগাও কেন? শ্রাবণ একটু সরে বসে বললেন। পারফিউম নয়। তাহলে কি? উনি নিজের টি শার্ট শুকে বললেন। কই, কিসের গন্ধ? আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আমি ঠোঁট উল্টে বললাম, ও। তারপর দুজনেই চুপ হয়ে গেলাম। আমার কথা বলতে ইচ্ছে করছে না, শরীরটা ক্লান্ত লাগছে। নাহলে শ্রাবণকে একটা শিক্ষা দিয়ে তবেই ছাড়তাম। ওর জন্যই তো পা কেটে গেল আমার। এর প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়ব। শ্রাবণও কিছুক্ষণ চুপ করে বসে থাকলেন। তারপর উসখুস করতে করতে বললেন, কথা বলছিস না কেন? ইচ্ছে করছে না। কেন ইচ্ছে করছে না? আজাইরা। বলার সাথে শ্রাবণ আমার গাল টেনে ধরে বললেন, আমাকে দেখে বিরক্ত হচ্ছিস? আমি চোখ মুখ কুঁচকে বললাম, ওহো ছেড়ে দাও, ব্যথা পাই। আগে বল বিরক্ত হচ্ছিস? না, একটুও না। শ্রাবণ বাঁকা হেসে আমার গাল ছেড়ে দিলেন। আমি গালে হাত বুলিয়ে বিড়বিড় করে বললাম, খচ্চর একটা, তোর গার্লফ্রেন্ডের গালে পিম্পল হবে দেখিস। শ্রাবণ সন্দেহে চোখে আমার দিকে তাকিয়ে বললেন, তুই কি আমাকে গালি দিচ্ছিস? আমি সুইট আর ইনোসেন্ট মুখ করে বললাম, হুম, আমি তো গালি দিতে জানিই না। অনেক দিন আগে শিখেছিলাম, এতদিনে তো সব ভুলে গিয়েছি। আচ্ছা, তুমি কোনো গালি জানো? আচ্ছা, হারামজাদাকে বিদেশে কি বলে? আমার সম্পূর্ণ কথা অগ্রাহ্য করে উনি পকেট থেকে ফোন বের করলেন। 5টা এস টাইপ করে লক খুলে গ্যালারিতে গিয়ে একটা ছবি বের করলেন। তারপর ফোনটা আমার দিকে ধরে বললেন, একে চিনিস? আমি ভ্রুকুচকে ফোনটা হাতে নিলাম। নীল শাড়ি পরা একটা মেয়ের ছবি, খালি পায়ে সিঁড়িতে বসে আছে, মুখে মিষ্টি হাসি আর চুলগুলো অনেক লম্বা, কোমর ছাড়িয়ে সিঁড়িতে পড়ে আছে। ছবিটা ভালো করে দেখে আমি শ্রাবণের দিকে তাকিয়ে বললাম, এটা কে? সেটাই তো জানতে চাইছি, কে এটা? তোর ভাইয়ের গার্লফ্রেন্ড? আমি ফোনটা সাইডে স্ক্রল করে অন্য ছবি দেখতে দেখতে বললাম, ভাইয়ার কোনো গার্লফ্রেন্ড নেই। শ্রাবণ আমার হাত থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করে বললেন, আছে কিন্তু জানিস না, অথবা জেনেও বলছিস না। ফোন দে। আমি ওনার ফোনটা ডান হাত থেকে বাম হাতে নিয়ে নিজের পেছনে লুকিয়ে বললাম, আরে দিচ্ছি তো, দাঁড়াও, ঝাঁটা চুলের পিকটা একটু দেখি। শ্রাবণ আমার দিকে ঝুঁকে আমার বাহু ধরে হালকা রেগে বললেন, থাপ্পড় খাবি কিন্তু, ফোনটা দে বলছি। আমি ডান হাতটা ওনার বুকে রেখে ওনাকে ঠেলতে ঠেলতে বললাম, প্লিজ দেখি না, কতদিন দেখিনি ঝাঁটা চুলিকে, শুধু একটা পিক দেখব, প্রমিস। শ্রাবণও ফোনটা আমার থেকে নেয়ার চেষ্টা করছে, আর আমিও নাছোড় বান্দার মতো ফোনটা এক হাত থেকে আরেক হাতে ট্রান্সফার করছি, কারণ উনি তখন আমার ছবি তুলেছেন আর এখন আমাকে সেই ছবি ডিলিট করতে হবে। ধস্তাধস্তির এক পর্যায়ে আমি ওনার হাতে কামড় বসিয়ে দিলাম। উনি মৃদু আর্তনাদ করে আমার কুকুরের কামড়ানো হাতটা শক্ত করে চেপে ধরলেন। ব্যাস, যুদ্ধ শুরু হয়ে গেল। আমার খুব একটা লাগেনি, তাও আমি ব্যথা পাওয়ার ভান করে চিল্লিয়ে উঠলাম, আর আমার চিল্লানোর আওয়াজ শুনে সবাই হাজির। সবাই আসার আগেই শ্রাবণ ফোনটা আমার থেকে কেড়ে নিয়ে দূরে গিয়ে দাঁড়িয়েছেন, আর আমি হাত ধরে কান্না করছি। তোমরা আবার মারামারি করছিলে? তৌসির প্রশ্নের উত্তরে শ্রাবণ গম্ভীর মুখ করে বললে, না, আমরা জাস্ট কথা বলছিলাম। খুবই রাগী কণ্ঠে বলল। তাহলে ও কাঁদছে কেন? শ্রাবণ রাগী চোখে আমার দিকে তাকালেন। তার অর্থ হয়তো এটা যে কান্না বন্ধ কর, নয়তো এক আছাড় দিয়ে তোর পেটের নাড়ি ভুড়ি সব বের করে দিব। ওনার এমন করে তাকিয়ে থাকা দেখে আমি আবার নতুন করে কান্না শুরু করে বললাম, পপি, শ্রাবণ ভাই আমার হাতে মোচড় দিয়েছে। শ্রাবণ ফুঁসে উঠে বললেন, মিথ্যে কথা, আমি শুধু ফোনটা নিতে চেয়েছিলাম। লেগে যাবে বুঝতে পারিনি। ওর হয়তো সামান্য লেগেছে, বাট বেশি রিয়াক্ট করছে। রকি আমার দিকে ঝুঁকে আমার হাত ধরে বলল। দেখি কোথায় লেগেছে। আমি রকির হাত সরিয়ে দিয়ে বললাম, দেখা লাগবে না, সরো তো, সরে যাও তোমরা আমার কাছ থেকে। তোমরা কেউ আমাকে ভালোবাসো না, সবাই শুধু ওই রাক্ষসটাকে সাপোর্ট করো।
বলেই আবার ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিলাম। এই কান্নাটা না পুরো অ্যাক্টিংয়ের কান্না। শ্রাবণকে একটু বকা খাইয়ে নেওয়ার জন্য এমন অ্যাক্টিং শুরু করেছি, আর অ্যাক্টিংয়ে কাজও হয়েছে। হুপা শ্রাবণ ভাইকে বকছে। কি শুরু করেছো তুমি এসব? এত বড় একটা ছেলে হয়ে ওইটুকু একটা মেয়ের গায়ে হাত তুলতে তোমার লজ্জা করে না? এত লেখাপড়া শিখে এই তোমার সেন্স? ফুপাকে আর কিছু বলতে হলো না। শ্রাবণ রাগ করে রুম থেকে বেরিয়ে গেলেন। আমিও কান্না থামিয়ে একদম ভালো বাচ্চা হয়ে গেলাম। তারপর খেয়ে দিয়ে ফুপির সাথে ঘুম। পা নিয়ে রকি আমাকে ইনফেকশন হওয়ার যে ভয় দেখিয়েছিল তার কিছুই হলো না। পা সুস্থ হতে আমার 7 দিনও লাগেনি, 15 দিনও লাগেনি। 3 দিন পরই আমি দিব্যি দৌড়ঝাঁপ করতে পারছি। কোনো ব্যথা নেই, কোনো কষ্ট নেই। সেজন্য তৌসি আমাকে ছাদে পাঠিয়েছে কয়েকটা গোলাপ ছিঁড়তে। আজকে তৌসির ভার্সিটিতে একটা ফাংশন আছে। সে শাড়ি পরছে, খোপায় গোলাপ দেবে, তাই আমাকে ভালো ভালো কয়েকটা গোলাপ নিয়ে যেতে বলল। আমি ছাদ বাগানে এসে ভালো ফুলগুলো তুলছি। সকালবেলাতেই রোদ উঠেছে চড়চড়িয়ে। রোদের আঁচে আমার মুখ কালো হয়ে গিয়েছে, ঘামে ভিজে উঠেছে নতুন জামা। কয়েকটা ফুল আর ঘরমাক্ত শরীর নিয়ে নিচে চলে আসলাম। তৌসি পুরো রেডি, শুধু ফুলগুলো খোপায় গুঁজে দিলেই হবে। আমি এসব পারি না। তৌসি নিজে নিজেই করে নিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তুই কি এভাবে যাবি? আমি নিজের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ কি হয়েছে তো? এভাবে যাব না তো কিভাবে যাব? ফুপি তো আমাকে এই ড্রেসটাই পরতে বলল। ঘেমে গিয়েছিস একদম, যা অন্য ড্রেস পরে আয় আর মুখটা ভালো করে ধুয়ে আয়। সময় নেই, 10 মিনিটের মধ্যে করবি, যা। আমি একটা জিন্সের প্যান্ট, গোলাপি টপস আর সাদা কেটস পরেছিলাম। তৌসি আমাকে ওর সাদা কালারের একটা গাউন পরতে দিল। সেম গাউন আমারও ছিল, কিন্তু আমি সেটাতে দাগ লাগিয়ে শেষ করে ফেলেছি। তৌসি মেকআপ করছে দেখে আমিও মেকআপ করার জন্য ঘ্যান ঘ্যান করতে লাগলাম, কিন্তু সময় একদম নেই। শ্রাবণ গাড়িতে ওয়েট করছে। আমাদের ভার্সিটিতে নামিয়ে দিয়ে উনি অফিসে যাবেন, তাই তাড়াহুড়ো করে ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়ে আমরা নিচে চলে আসলাম। তৌসির সাথে আমি অনেকবার ওর ভার্সিটিতে গিয়েওছি, তাও ফুপি খালি চিন্তা করছে আমার জন্য। তৌসিকে বারবার সচেতন করে দিয়ে ফুপি আমাদের গাড়িতে তুলে দিল। এইটা শ্রাবণের অফিসের গাড়ি। গাড়িটা প্রতিদিন ওনাকে নিতে আসে, আবার দিয়েও যায়। এত সুযোগ সুবিধা দেখে আজকাল আমার ইচ্ছে হয় বড় হয়ে আমি ওনার মতো ইঞ্জিনিয়ার হব। যাই হোক, গাড়ির সামনে শুধু ড্রাইভার আছেন আর আমরা 3 জন পেছনের সিটে। আমি মাঝখানে আর আমার 2 পাশে শ্রাবণ তৌসি। চাপাচাপি একটুও হচ্ছিল না, তাও শ্রাবণ উঠে ফ্রন্ট সিটে গেলেন। মনে হয় আমার পাশে বসলে ওনার অ্যালার্জি হবে। ভাব দেখে বাঁচি না। শ্রাবণকে ভেঙচি দিয়ে আমি সামনের দিকে ঝুঁকে লুকিং গ্লাসটা শ্রাবণের দিক করে দিলাম, যাতে ওনাকে ভ্যাংচাতে আমার সুবিধা হয়। আর ড্রাইভারকে বললাম, এই ড্রাইভার, হাত দিবা না এখানে, নাইলে কিন্তু হাত কেটে গলায় ঝুলিয়ে দিব। ড্রাইভার একটু হেসে গাড়ি স্টার্ট দিল। আমি সিটে বসে লুকিং গ্লাসে তাকালাম। সেখানে শ্রাবণের 2টো চোখ, কপাল আর নাকের কিছু অংশ দেখা যাচ্ছে। মারাত্মক সুন্দর লাগছে। আমি শীষ বাজিয়ে ওই গানটা গাওয়ার চেষ্টা করলাম, যেটা শুভ আমাকে দেখে গায়, তুমহে আপনা বানানে কা। শ্রাবণ ঘাড় কাত করে কিলার লোকে তাকালেন আমার দিকে, যেন ওনাকে দেখে শীষ বাজিয়েছি বলে খেয়ে ফেলবেন উনি আমাকে। আমি মুখ বাঁকা করে বললাম, যে খুনিদের মতো চেহারা তার নাম আবার পেয়ারা। সরি শ্রাবণ, শাহরিয়ার শ্রাবণ, ছাগলের নাম। উচ্চারণ করতেই দাঁত মুখ ভেঙে যায় আমার। তার চেয়ে ডাস্টবিন উচ্চারণ করা অনেক সহজ। শ্রাবণ কিছু বললেন না। সেদিন ফুপা ওনাকে বকার পর থেকে উনি আমাকে আর কিছুই বলছে না। মনে হয় আর কথা বলবেন না আমার সাথে। না বললে না বলুক, আমার তাতে কি, আমি তো কথা বলবই। আসলে বেঈমান উনি না, বেঈমান হলাম আমি। আমার মনটাই বেঈমান। সেজন্য উনি নাম্বার 1 খারাপ খান জেনেও আমি বারবার ওনার কাছে যাই, বিভিন্ন কথা বলে ওনাকে রাগিয়ে দিই, তারপর আর সামলাতে পারি না। স্যাড বাট নট স্যাড, কারণ আমি এখন গান গাইব। 2 হাতে তুড়ি বাজাতে বাজাতে গান শুরু করলাম। বেঈমান দিল বাড়া বেঈমান। এই পর্যন্ত শুনে শ্রাবণ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে আমাকে বললেন,
তুই নাম আমার গাড়ি থেকে। তারপর ড্রাইভারকে গাড়ি থামাতে বললেন। তৌসি ছোট একটা আয়না নিয়ে চোখের পাপড়ি ঠিক করছিল। শ্রাবণকে রেগে যেতে দেখে ব্যস্ত হয়ে পড়ল। কেন ভাইয়া, কি হলো? রাগ করো না প্লিজ, তুমি তো জানো ও একটু এইরকমই। তৌসির কথা উপেক্ষা করে শ্রাবণ চোখ মুখ শক্ত করে আমাকে বললেন, একা একা নামবি নাকি গাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেবো? আমি পায়ের উপর পা তুলে ভাব নিয়ে বললাম, এই শোনো, এটা তোমার বাপের গাড়ি না, এটা সরকারের গাড়ি। সরকার যদি এসে বলে নামতে তাহলে নামবো, না হলে নামবো না, নয় কারের না। শ্রাবণ গাড়ি থেকে নামতে নামতে বললেন, তোর মতো ডাস্টবিনে আমার গাড়িতে ওঠার কোনো যোগ্যতা নেই। তুই নামবি না তো গাড় নামবে। আমি এক হাতে তৌসির হাত চেপে ধরলাম, অন্য হাতে গাড়ির সিট ধরে রাখলাম। খবরদার আমার কাছে আসবে না বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। শ্রাবণ আমার দিকে দরজা খুলে হিড় হিড় করে গাড়ি থেকে টেনে বের করলেন আমাকে। তৌসি খুব সাপোর্ট করছিল আমার হয়ে, কিন্তু শ্রাবণ এক ধমকে তৌসির মুখ বন্ধ করে দিলেন। তারপর আমাকে বাসার দিকে ধাক্কা মেরে শাসিয়ে বললেন, এখান থেকে সোজা বাসায় গিয়ে ঢুকবি। ঠিক 2 মিনিট পর আম্মুকে ফোন দিব। যদি শুনি বাসায় যাসনি তাহলে আজকে তোর শেষ দিন। এখান থেকে আমাদের বাসা দেখা যাচ্ছে, কিন্তু 2 মিনিটে হেঁটে যাওয়া যাবে না। দৌড়ালে হয়তো যাওয়া যাবে, কিন্তু আমি কেন দৌড়াবো? আমি কি চোর? তেরামি করে আমি একই জায়গায় দাঁড়িয়ে থাকলাম। শ্রাবণ এগিয়ে এসে আমার গাল টিপে ধরে দাঁতে দাঁত চেপে পড়লেন। কি রে, কথা কানে যায় না? আমি কয়েক সেকেন্ড জ্বলন্ত চোখে ওনার দিকে তাকিয়ে থাকলাম। তারপর হঠাৎই আমার মন খারাপ হয়ে গেল। চোখ নামিয়ে মলিন মুখে বললাম, উনি আমার গাল ছেড়ে দিয়ে বললেন, তাহলে দাঁড়িয়ে আছিস কেন, যা। উল্টো দিকে ঘুরে হাঁটা দিলাম, আর পেছনে তাকাইনি। বাসায় আসতে আমার 5 মিনিটের মতো সময় লাগলো। বাসায় ঢুকে কারোর সাথে কোনো কথা বললাম না। শ্রাবণ হয়তো ফুপিকে ফোন করে বলেছে সব, তাই কেন ফিরে আসলাম সেসব কিছুই ফুপি আমাকে জিজ্ঞাসা করলেন না। আমি নিজের রুমে এসে রেগুলার পোশাক পরে বই খাতা নিয়ে বসলাম। আমাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হতে হবে। শ্রাবণের থেকে বড় ইঞ্জিনিয়ার হব আমি। তারপর সরকার আমাকে অনেক বড় একটা গাড়ি দেবে, সেই গাড়ি করে শ্রাবণকে পুরো ঢাকা শহর না ঘোরানো পর্যন্ত আমি শ্রাবণ বা এই বাসার গাড়িতে উঠবো না। এটা আমার প্রতিজ্ঞা। চূড়ান্ত আত্মবিশ্বাস নিয়ে আমি সারাদিন পড়াশোনা করলাম। তারপর রাত 9টার দিকে বই খাতা নিয়ে তৌসির রুমে আসলাম। সারাদিনে যেগুলো ম্যাথ করতে পারিনি সেগুলো মার্ক করে রেখেছিলাম। এখন তৌসির কাছ থেকে করে নেব। তৌসি ফিজিক্সে পড়ে, তাই ম্যাথ করতে পারে অনেক। আমি যেগুলো বুঝতে পারি না ও সেগুলো অনেক ভালো করে বুঝিয়ে দেয় আমাকে। রকিকে বললেও রকিও পারে, কিন্তু ওকে তো সবসময় পাওয়া যায় না। তৌসির রুমে ঢুকে দেখি ও ব্যালকনিতে গিয়ে কার সাথে ফোনে কথা বলছে। আমাকে দেখে তাড়াহুড়ো করে কল কেটে রুমে আসলো। খোলা চুলগুলো হাত খোপা করতে করতে বলল, কি ব্যাপার, তুই এখানে? খবর কি তোর? বেশ তো কোনো ব্যাং হয়ে গড়েছিলি, বের হলি কেন বোন? আমি গোমরা মুখ করে বিছানায় বসে বই খাতা সব খুলে দিলাম। তৌসি আমার বই খাতা খোলা দেখে বুঝে গিয়েছে তাকে কি করতে হবে। আমি পারি না দেখে কিছুক্ষণ ভাবের কথা মারল, নিজেই নিজের অনেক প্রশংসা করলো। তারপর একটা ম্যাথ করতে গিয়ে এমনভাবে আটকে গেল যে কিছুতে উত্তর মেলাতে পারছে না। আধ ঘন্টা ধরে মাথা ঘামিয়েও পারছে না দেখে আমি এবার মুখ খুললাম। তৌসির থেকে বইপত্র কেড়ে নিয়ে তারাভাবে বললাম, হয়েছে হয়েছে, অনেক করেছিস তো, আর করতে হবে না। পারিস তো না কিছু, কিন্তু গল্প আছে 16 আনা। 12 ক্লাসের অঙ্ক জানে না, তাই আবার 16 ক্লাসে উঠে বসে আছে। আমি আগের থেকে জানতাম তোকে দিয়ে হবে না। তুই কেন, তোর 14 গোষ্ঠীরও কেউ পারবে না। তৌসি আমার হাত থেকে খাতাটা ছিনিয়ে নিয়ে বলল, 14 গোষ্ঠীকে ডাকতে হবে না, ভাইয়া এটা 2 সেকেন্ডে সলভ করতে পারবে, চল ভাইয়ার কাছে। সলিউশন বের করার জন্য তৌসির মধ্যে একটা জেদ চেপে গিয়েছিল আরও 10-15 মিনিট আগে, কিন্তু শ্রাবণের থেকে হেল্প নেওয়ার আইডিয়াটা ওর মাথায় আসেনি। এখন যেহেতু এসেছে, সে প্রায় দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আমার কোনো ইচ্ছে ছিল না শ্রাবণের সামনে যাওয়ার, তাও তৌসির পিছু নিলাম, কারণ আমার ধারণা শ্রাবণও ম্যাথটা পারবে না। আমি চাই উনি না পারুক, না পারলে আমি পুরো পাড়া ঢোল পিটিয়ে বলবো শ্রাবণ একটা ছাগলের ইঞ্জিনিয়ার, যে সামান্য ডিফারেন্সিয়াল ক্যালকুলেশন জানে না। শ্রাবণ কোলের উপর ল্যাপটপ নিয়ে সোফায় বসেছিলেন। সে সময় তৌসির রুমে ঢুকে বলল, ভাইয়া তুমি কি এখন বিজি আছো?
শ্রাবণ ল্যাপটপ স্ক্রিনের থেকে চোখ সরিয়ে বললেন। কি দরকার? তৌসি ওনার পাশে বসে বলল, একটা ম্যাথ করে দিতে পারবা? এখন নয়, পরে আই। আমি দরজায় দাঁড়িয়ে আছি। শ্রাবণের কথা শুনে তৌসি আমার দিকে তাকালো। আমি ওকে বুড়ো আঙুল দিয়ে আনলাইক সাইন দেখালাম, মানে ওকে মনে করিয়ে দিলাম তোর 14 গোষ্ঠীর কেউ এসব ম্যাথ পারবে না। তৌসি এবার সিরিয়াস হয়ে শ্রাবণকে বলল, ভাইয়া এটা জুয়ের ম্যাথ, আমি ট্রাই করেছি কিন্তু কোথায় যেন ভুল হচ্ছে। সেজন্য জুই কি বলেছে জানো? আমার 14 গোষ্ঠী কেউ এই ম্যাথ করতে পারবে না, তুমিও না। শ্রাবণ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তৌসির দিকে তাকিয়ে বললেন। জুই বলেছে, ডাক ওকে। তৌসি আমার দিকে তাকিয়ে বলল, এখানে আয়। আমি দরজায় হেলান দিয়ে বুকে হাত গুছিয়ে অন্যদিকে তাকিয়ে বললাম, এখান থেকেই শুনছি। আর কোনো কথার আওয়াজ না পেয়ে আমি আর চোখে ওদের দিকে তাকালাম। শ্রাবণ ল্যাপটপের শ্যাটার নামিয়ে সেখানে খাতা রেখে ম্যাথ করছেন, আর তৌসি মনোযোগ সহকারে দেখছে। আমি একটা হাই তুলে দরজা হেলান দিয়ে বসলাম। বোনটা তো 8 ঘন্টা চেষ্টা করেও পারেনি, ভাইটা নিশ্চয়ই 2 ঘন্টা লাগাবে। আমি বরং একটু ঘুমিয়ে নিই। চোখ দুটো বন্ধ করে 2 মিনিটও হয়নি, তখনই মুখে কিছু লাগায় হক চকিয়ে চোখ খুললাম। শ্রাবণ আমার মুখে খাতা ছুঁড়ে মেরেছে। খাতাটা আমার মুখে লেগে মেঝেতে পড়েছে। এত দূর থেকে যে ছুঁড়ে মারার জন্য 2টো পৃষ্ঠা কেমন ছিঁড়ে যাওয়ার মতো হয়েছে। খাতার এমন দশা দেখে আমি চোখ গরম করে শ্রাবণের দিকে তাকালাম। উনি আবার ল্যাপটপ খুলছেন, আর তৌসি নিজের রুমে যেতে যেতে আমাকে বুড়ো আঙুল দেখিয়ে বলল, ইউ লস্ট। তুই লস্ট। বলে আমি ম্যাথটা দেখতে লাগলাম। উত্তরটা মিলেছে, কিন্তু কিভাবে করলো সেটাই বুঝলাম না। এক জায়গায় একটা সূত্র ফেলেছে, সেই সূত্রের কাজ আমি জীবনেও জানি না। ম্যাথটা কি আদৌ সঠিক হয়েছে? করে তো দিল, কিন্তু বুঝিয়ে দিল না কেন? আমি কি বুঝিয়ে দিতে বলবো? না থাক, বলবো না। আমার একটা প্রেস্টিজ আছে। খাতা নিয়ে নিজের রুমে চলে আসছিলাম, তখনই জ্যাকের সাথে দেখা। আমার পথ আঙলে দাঁড়িয়ে জিপা বের করে আছে কুত্তাটা। রেগে আছে নাকি নেই বুঝতেই পারছি না। আমি সাইডে দাঁড়িয়ে ইনোসেন্ট মুখ করে বললাম, বাসায় যাচ্ছ কুকুর ভাই? ঠিক আছে, যাও। এই সোজা যে ঘরটা দেখতে পাচ্ছ, ওটাই তোমার বাসা। যাও যাও, দেরি করো না। জ্যাক শ্রাবণের ঘরের দিকে না গিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে ঠক গিলে বললাম, ভয় দেখাচ্ছ কেন? আমি তো কিছুই করিনি। খাতা নিয়ে তুমি? আচ্ছা আচ্ছা, এই নাও। খাতাটা জ্যাকের সামনে ফেলে দিতেই ও ঘেউ ঘেউ করতে লাগলো। আমি আর এক মুহূর্তও দেরি না করে শ্রাবণ ভাইয়া বলে ডাকতে ডাকতে দৌড় দিলাম শ্রাবণের কাছে, কারণ উনি ছাড়া এই কুত্তার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আমাকে। জ্যাকও আমার পেছনে আসছে। খাতাটা মুখে নিয়েছে বলে ঘেউ ঘেউ করতে পারছে না। আমি এক দৌড়ে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। শ্রাবণ এখনও ল্যাপটপ নিয়ে সোফায় বসে আছেন। আমাকে দেখে রেগে বললেন, এখানে কি তোর? তখন থেকে ডিস্টার্ব করছিস, দিব একটা থাপ্পড়। জ্যাক দরজার বাইরে আছে ভেবে আমি একটা স্বস্তির শ্বাস ফেললাম। শ্রাবণের দিকে ঘুরে বললাম, কি বললে? থাপ্পড় দিবে আমাকে? দিয়ে? কিন্তু জ্যাককে দেখে আমি কথা বন্ধ করে স্ট্যাচু হয়ে গেলাম। কুত্তাটা ঘরে ঢুকলো কি করে? খাতাটা এখনো মুখে। কি চাইছে কি ও? আবার কামড়াবে নাকি আমাকে? শ্রাবণ ল্যাপটপের দিকে তাকিয়ে গম্ভীর মুখ করে বললেন, জ্যাক, কিপ ওয়াচ, আই এম কামিং, ডোন্ট লেট হার গো। ওনার কথা শুনে জ্যাক খাতাটা মুখ থেকে ফেলে দিল। তারপর আমার দিকে তাকিয়ে জিহ্বা বের করে আমাকে পাহারা দিতে লাগলো। ওর মুখ থেকে লালা ঝরছে। এই মুহূর্তে ওকে গলির হন্যে কুকুরদের মতোই মনে হচ্ছে। আমি দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছি। এখান থেকে পালানোর জন্য ধীরে ধীরে দরজা খোলার চেষ্টা করতেই জ্যাক ঘেঘু করে উঠল। আমি পুনরায় স্ট্যাচু হয়ে গেলাম। ওর তাকিয়ে থাকা দেখে কোনো রকম ঠোঁট নাড়িয়ে বললাম, ইউ কুত্তা, মেয়ে দেখলেই তাকিয়ে থাকতে মন চায় না? তোর চোখ আমি গেলে দেবো শয়তান। জ্যাক আবার ঘেঘু করতে লাগলো। শ্রাবণ ল্যাপটপ রেখে সোফা থেকে উঠে এসে জ্যাকের পাশে দাঁড়ালেন। 2 হাত ট্রাউজারের পকেটে পুড়ে বললেন, কার চোখ গেলে দিবি বললি? এখন ওনাকে রাগিয়ে দিলে আমারই বিপদ। তাই আমি ইনোসেন্ট মুখ করে বললাম, কই, কারণ না তো, তোমার কুকুরটা অনেক সুইট। আমি এখন যাই, টাটা, বাই বাই। দরজা খুলতেই শ্রাবণ আমার হাতটা চেপে ধরলেন। ওনার দেখা দেখি জ্যাকও আমার প্যান্ট কামড়ে ধরলো। ওরা কি আমাকে ধোলাই দেওয়ার প্ল্যান করছে নাকি? তাহলে যে করেই হোক আমাকে পালাতে হবে এখান থেকে। কাঁদো কাঁদো মুখ করে বললাম,
করো না গো রাগ মামা, পায়ে পড়ি ভাগ মামা, এবারের মতো ছেড়ে দাও। আমার কর্কশ কণ্ঠের গানটা জ্যাকের পছন্দ হয়নি। সে ঘেউ ঘেউ করছে। শ্রাবণ মুখটা আরো গম্ভীর করে অন্য হাত দিয়ে দরজা লক করে দিলেন। আমাকে মেঝের মাঝখানে টেনে এনে বললেন, কান ধর। কেন? কান ধরবো কেন? শ্রাবণ আমার হাত ছেড়ে দিয়ে বিছানায় বসে বললেন, আমি বলছি তাই, কান ধরে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবি তুই। উনি আমাকে কোন দোষের শাস্তি দিচ্ছেন আমি জানি না। জ্যাকের ভয়ে বাধ্য হয়ে কান ধরেছি আমি। 5 মিনিটও হয়নি তাতেই আমার পা লেগে গিয়েছে। একটু যে নড়বো তারও কোনো উপায় নেই। জ্যাক আমার সামনে থাবা মেলে বসে আছে। শ্রাবণ ওকে অর্ডার দিয়েছে আমি নড়লেই যেন আমাকে কামড়ে দেয়। আর উনিও বিছানায় পা ঝুলিয়ে বসে গোমরা মুখে আর চোখে তাকিয়ে আছেন আমার দিকে। এইভাবে তাকিয়ে থাকার মানে কি? আমি ভ্রুকুচকে বললাম, তুমি এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? উনি কিচ্ছু বললেন না, কিন্তু মুখটা আরো গোমরা হলো। আমি আবার বললাম, এই গোমরা মুখ, যেতে দাও আমাকে। তোমার মতো আজাইরা বসে থাকার সময় নেই আমার। বসতে দিলে তাও না হয় থাকতাম, যেতে দাও তো, আজাইরা লাগছে সব কিছু। বিরক্তির চূড়ান্ত হয়ে আমি কান ছেড়ে দিয়ে ধপ করে মেঝেতে বসে পড়লাম। জ্যাকের দিকে তাকিয়ে বললাম, তুমিও বসে থাকো, আমিও একটু বসে থাকি। ওকে, তাহলে ডিল ফাইনাল। সকালে তোমাকে অনেকগুলো চকলেট দিব, ঠিক আছে কুকুর ভাই? জ্যাক কিছুই বলল না, দই থাবার মধ্যে মাথা রেখে শুয়ে পড়ল। আমি একটা স্বস্তির শ্বাস ফেলে শ্রাবণীর দিকে তাকালাম। উনি এখনো গোমরা মুখ করে বিছানায় বসে আছেন। তোমার কি মন খারাপ? মুখটা এমন হনুমানের মতো করে রেখেছো কেন? এবারও কোনো জবাব দিলেন না উনি, বরং উঠে ব্যালকনিতে গেলেন। রুম থেকে পালিয়ে যাওয়ার একটা সুযোগ পেয়েও যেতে ইচ্ছে করলো না। শ্রাবণের কিছু হয়েছে ভেবে চিন্তায় পড়ে গেলাম আমি। হেঁটে হেঁটে ওনার কাছে গেলে জ্যাক আমার উপর অ্যাটাক করতে পারে, তাই ভেবে আমি হামাগুড়ি দিয়ে অনেক ধীরে ধীরে ব্যালকনিতে আসলাম। শ্রাবণ 2 হাত পকেটে গুজে শটান দাঁড়িয়ে আছেন। সামনে সিজন ভাইয়াদের বাসার দিকে তাকিয়ে কি যেন দেখছেন, উনিই ভালো জানেন। আমি উঠে দাঁড়িয়ে ওনার পাশে গিয়ে বললাম, কি হয়েছে তোমার? ওই দিকে কি দেখছো? সিজন ভাইয়া তো বাসায় নেই, ভার্সিটি থেকে ট্যুরে গিয়েছে। আচ্ছা, তুমি চলন বিলে গিয়েছো কোনো দিন? উনি আগের মতোই নীরব। একটু আগে কথা বললেন আমার সাথে, কিন্তু তারপর কি এমন হলো যে কথা বলছেন না? ওনার কথা মতো কান ধরে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকিনি বলে কি রাগ করেছেন? ব্যাপারটা ধরতে পেরে আমি বললাম, তুমি কি রাগ করেছো আমার ওপর? আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টা কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে তাই তো? এটা তো কোনো ব্যাপারই না আমার কাছে। কান ধরে প্রায় 10 মিনিট পর শ্রাবণ মুখ খুললেন, কিন্তু তার দৃষ্টি এখনো সিজন ভাইদের বাসার দিকে। রকির সাথে কথা বলবি না তুই? আমি অবাক হয়ে বললাম, কেন? উনি আমার দিকে ঘুরে দাঁড়িয়ে বললেন, আমি বলেছি তাই, আমি যা বলবো তুই শুধু তাই করবি, সিজানের সাথেও কথা বলবি না। ওনার কথা শুনে আমি চোখ পিটপিট করে বললাম, তুমি বিষ খেতে বললে, আমি বিষও খাবো? শ্রাবণ শক্ত মুখ করে বললেন, খাবি। আমি গ্রিলে হেলান দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, মাথা খাবো? তোমার কথা আমি শুনবই না। আমার তো এখনই রকির সাথে কথা বলা লাগবে। রকির কাছে ম্যাথ শিখবো কাল থেকে। প্যান্টের পকেট থেকে ফোনটা বের করতেই শ্রাবণ ছো মেরে আমার ফোন নিয়ে বললেন, আমি যেটা বলেছি সেটাই করবি তুই, আর তোর ফোন এটার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই বলেই উনি আমার ফোনটা বাইরে ছুঁড়ে মারলেন। সেটা গিয়ে পড়লো রাস্তায়। সঙ্গে সঙ্গে একটা প্রাইভেট কার আমার গুলুমুলু ফোনটাকে পিষে দিয়ে চলে গেল। আমি কিছু করার সময়ই পেলাম না। চোখের সামনে ফোনের নির্মম মৃত্যু দেখে আমি স্তব্ধ হয়ে গিয়েছি। শ্রাবণ আমার গাল টেনে হাসি হাসি মুখ করে বললেন, নাও আই এম ফিলিং বেটার।